বাজেটগুলোর মতো কোনো ধরনের মেগা প্রজেক্টের হুম্বিতম্বি নাই, কোনো ধরনের সংসদীয় খুব বেশি অ্যাপ্লজ নাই, উন্নয়ন প্রকল্প নিয়ে খুব বেশি পরিমাণ উচ্চাকাঙ্ক্ষা নাই। অর্থ উপদেষ্টা মতে এই বাজেট জন আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করবে এবং কোনো ধরনের উচ্চাকাঙ্ক্ষা কিংবা অসম্ভব কোনো কিছুকে নিয়ে কোনো ধরনের বাড়তি কথাবার্তা এই বাজেটে বলা হয়নি, এমনটি দাবি করছেন আমাদের অর্থ উপদেষ্টা সহ সংশ্লিষ্ট পক্ষ। আসলে জনগণ এই বাজেট নিয়ে কি ভাবছে তা নিয়ে আজকে আমাদের এই আয়োজন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বিজ্ঞ দুজন আলোচক। আসসালামু আলাইকুম, আমি আদনান তাসিন আলমদার আজ আপনাদের সাথে আছি, সাথে আমাদের বিজ্ঞ দুজন আলোচক আছেন। প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি, আমার সাথে আছেন আমার ডান পাশে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় মানববল ভারপ্রাপ্ত মহাসচিব শ্রদ্ধেয় জনাব আব্দুর রহিম সাহেব। আমি ওনাকে আজকের এই আয়োজনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। একই সাথে আমাদের সাথে এসে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিনান্স বিভাগের সম্মানিত সহযোগী অধ্যাপক ডক্টর মহিউদ্দিন চৌধুরী স্যার। আমি স্যারকেও আজকের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। সুপ্রিয় দর্শক, আমরা সরাসরি আমাদের আজকের আলোচনায় চলে যাচ্ছি। বহুল আকাঙ্ক্ষিত একটি বাজেট, ইন্টারিমের এই প্রথম বাজেট, কি ভাবছে আসলে জনগণ, সেটি নিয়ে আমার প্রথম প্রশ্ন যাবে আমাদের শ্রদ্ধেয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিনান্স বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মহিউদ্দিন চৌধুরী স্যারের কাছে। স্যার, এলডিসি গ্র্যাজুয়েশন 2026 সালে শেষ হচ্ছে। একই সাথে আমাদের যে প্রেফারেন্সিয়াল যে ট্রেড বেনিফিটটা এলডিসির মধ্যে যারা থাকে লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রিজ, সেগুলো একটা প্রেফারেন্সিয়াল ট্রেড বেনিফিট পেয়ে থাকে। তো যদি গ্র্যাজুয়েট হয়ে যে 2026 সালে, সেক্ষেত্রে এই বেনিফিটটা আর পাবে না। তাহলে যে বাজেট ঘোষণা করলো সেই বাজেটের মধ্যে ইতোমধ্যে দেখা যাচ্ছে 7,97,000 থেকে 7,90,000-এ এসে গিয়েছে। অর্থাৎ আমাদের বাজেটের পরিমাণ অন্যান্যবার যেখানে বাড়িয়ে দেখানো হয় সেখানে এবার কমিয়ে দেখানো হয়েছে। সেক্ষেত্রে এলডিসি গ্র্যাজুয়েশন পরবর্তী বাংলাদেশ কিভাবে এই বাজেটের সাথে খাপ খাইয়ে নেবে এবং এই সম্পর্কে আপনি কি ভাবছেন একটু জানাবেন। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয় এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কেউ ধন্যবাদ জানাচ্ছি আজকের বাজেট ঘোষণা করার জন্য। নির্দ্বিধায় এটা আগামী 1 বছরে বাংলাদেশের আর্থিক পরিকল্পনা, একটা ক্রুশাল একটা ভিন্ন একটা সময়ে এবারের বাজেট। তো অন্যান্য সময়ের বাজেটের যে একটা ধারাবাহিক থাকে, বাজেটের সাইজ বৃদ্ধি হয়ে যাবে, এবার একটু সাইজটা কমে এসেছে। কিন্তু আপনি যে প্রশ্নটা করেছেন এলডিসি 2026 সালে গিয়ে এলডিসির যেখানের মধ্যে আপনার ট্রানজিশন হবে অথবা ট্রান্সফরমেশন হবে, নেক্সট স্টেজে চলে যাবে। সো এই ক্ষেত্রে যে জায়গাটাতে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে, এবং এটাতে আমরা যেভাবে ওভারকাম করতে পারি, যে সমস্ত সুবিধাগুলো আমরা বঞ্চিত হবে এলডিসির দেশ হিসেবে, সে আমাদের এক্সপোর্টকে বেশি পরিমাণ আমাদের ফোকাস করতে হবে, এক্সপোর্টের মধ্যে ভেরিয়েশন আনতে হবে। দ্যাট মিনস আমার যে আমরা আরএমজি সেক্টরের উপর যে এক্সপোর্টের উপর অনেকটা নির্ভর করি, এটার বাদে আমরা বিভিন্ন সেক্টরে, নন আরএমজি সেক্টরে, লেদার হোক, অ্যাগ্রো প্রসেসিং হোক, ইঞ্জিনিয়ারিং হোক, অথবা ফার্মাসিউটিক্যালস হোক, এই সমস্ত জায়গায় আমাদেরকে যেতে হবে। 2 নম্বর হচ্ছে আমাদের ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটিটাকে মেনটেন করতে হবে, ইনফ্লেশনটাকে আমাদের কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। ইনফ্লেশন কন্ট্রোলে রাখতে গিয়ে বাংলাদেশ ব্যাংক তার মনিটারি পলিসি তাকে যুগোপযোগী করে প্রতিটা সময় মার্কেট অনুযায়ী তাকে মনিটারি পলিসির মধ্যে তাকে নিয়ন্ত্রণ আনতে হবে। এরপর হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে একটা ইকোনমির জন্য হিউম্যান ক্যাপিটালের উপর গভর্নমেন্টকে চিন্তা ভাবনা করতে, মানে আমরা কীভাবে এফিসিয়েন্ট হিউম্যান ক্যাপিটাল করবো, এবং আমাদের যে হিউম্যান ক্যাপিটালগুলো দেশের বাইরে যাবে অথবা দেশে থাকবে, আমি কীভাবে তাদের মধ্যে সমন্বয় করব। এই কয়েকটা জিনিসের যদি চিন্তা করে, সাথে সাথে যদি পোর্টের যদি আপনার লজিস্টিক্স সাপোর্ট অথবা পোর্টকে যদি আধুনিকায়ন অথবা পোর্টকে যদি প্রফিটেবল করা যায় রপ্তানি অথবা আমদানি বাণিজ্যের ক্ষেত্রে, আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে, সেক্ষেত্রেও সরকারি আমরা এদিক দিয়ে একটা ভালো সুবিধা পাবো। ধন্যবাদ স্যার, চমৎকার আলোচনা করছিলেন। আমরা আসলে দেখতে চাই যে সরকার তার উন্নয়ন প্রকল্পগুলো কিন্তু কমিয়ে দিয়েছে। অন্যান্য বার যেভাবে করে উন্নয়নের উপরেই সবচেয়ে বেশি জোরটা দেওয়া হয়, যে বাংলাদেশ উন্নয়নের রোডম্যাপের মধ্যে আছে, এই ধরনের কথাবার্তা আমরা শুনতে পেয়েছি। এইবার সেই ধরনের কথাবার্তা কিন্তু আমরা শুনতে পাইনি। দেখা যাক আসলে এই বাজেট কতটা জনগণের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে পারে। আমি শ্রদ্ধেয় রহিম ভাইয়ের কাছে যাব। আপনারা বাংলাদেশ ইসলামী ফ্রন্ট নামের একটি রাজনৈতিক দলের আপনি দায়িত্বে আছেন। আমরা কিছুদিন আগেও দেখেছি আপনারা 26 তারিখের পর থেকে প্রায় 10 থেকে 15 দিন আপনারা
কন্টিনিউয়াসলি বিভিন্ন ধরনের সভা সমাবেশের মধ্যে ছিলেন। রাজনৈতিক অস্থিরতা শুধুমাত্র আপনাদের দল থেকেই নয়, বরং প্রত্যেকটি দলই এই মুহূর্তে রাজপথে আন্দোলন সংগ্রামে আছে। দেশ এক ধরনের রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে আছে। একই সাথে বিভিন্ন রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে ইলেকশন চাইছে, নির্বাচিত সরকারকে তারা ক্ষমতায় চাইছে মানুষজন। সেক্ষেত্রে আপনি আসলে কি মনে করেন যে এই বাজেট মানুষের যে মানুষ যেভাবে করে নির্বাচিত একটি সরকারকে তারা ক্ষমতায় চাইছে, একই সাথে বিভিন্ন প্রাতিষ্ঠানিক দিক থেকেও আমরা দেখতে পাচ্ছি অসহযোগিতার একটি পূর্বাভাস আমরা পাচ্ছি, সেক্ষেত্রে ইন্টারিমের আন্ডারে যে বাজেট ঘোষিত হয়েছে এই বাজেটটি কতটুকু সফল হবে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা অনেক দিন ধরেই বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন সমস্যা নিয়ে ইসলামী ফ্রন্ট কাজ করে যাচ্ছে। বিভিন্ন মাধ্যমে আমরা জনগণকে সচেতন করার চেষ্টা করছি। তা আপনি যে প্রশ্নটা করছেন, আসলে এখন রাজনৈতিক চরম অস্থিরতা বিরাজ করছে। বহুদিন ধরে মানুষ ভোট দিতে পারে নাই, বিভিন্ন অত্যাচারে পিষ্ট ছিল। সেই অধ্যায় এখন শেষ হয়েছে। মানুষ তার মৌলিক অধিকার প্রয়োগ করতে চায়। সে কারণে রাজনৈতিক দলগুলো ভোট চায়, জনগণও নির্বাচন চায়। কারণ নির্বাচিত প্রতিনিধিরা জনগণের কাছে দায়বদ্ধ থাকে, আর যারা আছেন তারা জনগণের কাছে দায়বদ্ধ তেমন বেশি থাকেন না। সেই জন্য মানুষের প্রত্যাশা হলো জনপ্রতিনিধিরা আসবে, তারা জনগণের স্বার্থে কাজ করবে, জনবান্ধব কাজগুলো তাদের মাধ্যমে হয়। আজকে যে বাজেটটা আমরা দেখেছি, যে বাজেটের মূল যেটা আমাদের দেশের মানুষ বেশি, সম্পদ কম, সেজন্য রাজনৈতিক সরকারগুলো কিন্তু অনেক উচ্চবিলাসী বাজেট দিয়ে থাকে। যেহেতু ওনারা রাজনীতি করে না, ওনারা রাজনৈতিক ব্যক্তিত্ব না, আমলাতান্ত্রিক মানুষ, সবগুলো বাজেট কিন্তু আসলে তৈরি করে আমলারাই। সে রাজনৈতিক সরকার হোক, সে ইন্টারিম গভর্নমেন্ট হোক, বাজেট তৈরি করে আমলারা শুধু পাঠ করে যিনি দায়িত্বে আছেন তিনি। আমাদের যিনি আজকে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা, মাননীয় অর্থ উপদেষ্টা, তিনি একজন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন। ওনার অর্থনীতি সম্পর্কে বেশ অভিজ্ঞতা রয়েছে। সেই জন্য উনি বাজেটটাই প্রথমে আমরা দেখলাম যে বিগত বছরের তুলনায় এই বাজেট প্রথম ছোট করলেন, এবং বাজেটের বাস্তবায়নটা হলো বড় চ্যালেঞ্জ। আমরা যা দেখেছি যে ঘাটতি বিশাল রয়েছে, সেখানে ঘুরি ফিরেই জনগণের উপরে ট্যাক্স বাড়িয়েছে, পণ্যের উপর ট্যাক্স বাড়িয়েছে, বিভিন্নভাবে কর আরোপ করা, সেটা আসলে জনগণের উপরে যায়। এটা একটা সরকারের জন্য এটা বড় একটা চ্যালেঞ্জ হবে। যেহেতু এখন রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে, বিনিয়োগ কমছে, ব্যবসা বাণিজ্যের প্রতি মানুষের এখন আগ্রহ কম, শুধু ভোট এবং রাজনীতি নিয়ে মানুষ ব্যস্ত থাকার কারণে ব্যবসা বাণিজ্য না হলে আলটিমেট ট্যাক্সও কম আসবে। এদের জন্য, ইন্টারিম গভর্নমেন্টের জন্য এই বাজেটটা বাস্তবায়ন করা কঠিন হবে। যদিও ছোট করছে, আসলে বাজেট হওয়া উচিত যে বাস্তবসম্মত এবং বাস্তবায়নযোগ্য। এখানে আমরা বেশ কিছু ফ্যাক্টর দেখছি যেগুলো বাস্তবায়ন সত্যিকার অর্থে ইন্টারিম গভর্নমেন্টের কাছে বড় চ্যালেঞ্জের ভূমিকা রাখবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ শ্রদ্ধেয় জনাব আব্দুর রহিম সাহেবকে। আমি সরাসরি আবারও স্যারের কাছে যাচ্ছি। স্যার, ডক্টর মোহাম্মদ ইউনূসের 3-0 খুবই জনপ্রিয় একটা ওনার মতবাদ। তো সেখানে 3-0-র একটি 0 হলো জিরো আনএমপ্লয়মেন্ট। কিন্তু বাংলাদেশে অভ্যুত্থান পরবর্তী সময় থেকে এই পর্যন্ত দেখতে পাচ্ছি প্রত্যেকটি জায়গায় বেকারত্বের হার বৃদ্ধি পাচ্ছে। গ্র্যাজুয়েট বের হচ্ছে ইউনিভার্সিটিগুলো থেকে, কিন্তু তাদের যথাযথ পরিমাণে তাদেরকে কর্ম পরিবেশে ফেরানোর মতো ওই ধরনের উদ্যোগ এখনো পর্যন্ত আমাদের চোখে পড়েনি। তো সেক্ষেত্রে আসলে এই যে বাজেট ঘোষণা করলো, এই বাজেট আসলে এই জিরো আনএমপ্লয়মেন্টের টার্গেট বাস্তবায়নে কতটা ভূমিকা রাখবে? এর মধ্যে আরেকটি তথ্য আমি দিয়ে রাখি, যে অনলাইন সেলিং, এখন তো অনলাইনের মধ্যে ভালোই আমাদের ইয়াং জেনারেশন ভালোই কাজ করার চেষ্টা করছে, কিন্তু অনলাইন সেলিংয়ের উপর এখন এক প্রকার ভ্যাট আরোপ করা হয়েছে। তো এই ক্ষেত্রেও আপনি কি মনে করেন যে জিরো আনএমপ্লয়মেন্ট আসলে বাস্তবায়ন করা কতটা বাস্তবসম্মত? ধন্যবাদ, আপনাকে সুন্দর একটা প্রশ্ন করেছেন। বেসিক্যালি ক্লাসিক্যাল ইকোনমিক্সে জিরো আনএমপ্লয়মেন্ট মানে একটা নর্মাল ফেনোমেনা হিসেবে ধরা হয়। তো যখন আমরা কিনেসিয়ান ইকোনমিক্সের যুগে বর্তমানে ক্যাপিটালিস্টিক ইকোনমির মধ্যে আছি, তখন দেখবেন ফুল এমপ্লয়মেন্ট এটা হচ্ছে অনেকটা সম্ভব না আমাদের জন্য। তো স্যারের যে আমাদের
চিফ অ্যাডভাইজার, মাননীয় চিফ অ্যাডভাইজার প্রফেসর স্যারের যে ফিলোসফি, 3 জিরোস, জিরো পভার্টি, জিরো আনএমপ্লয়মেন্ট এবং জিরো কার্বন এমিশন। তো এই ক্ষেত্রে আপনি দেখবেন জিরো আনএমপ্লয়মেন্ট বেসিক্যালি হচ্ছে আমার একটা নির্দিষ্ট সময়ের জন্য আমরা জিরো আনএমপ্লয়মেন্টের মধ্যে যেতে পারি, একটা বছরের নির্দিষ্ট সময়, দেখুন একটা সিজনকে বেস করে। তো এটার জন্য যেটা করতে হবে আপনাকে স্টার্ট আপ, নতুন নতুন স্টার্ট আপের জন্য আপনাকে একটা স্টার্ট আপ বিপ্লব লাগবে, যে আপনার কারণ হচ্ছে একটা বাজেট আমি যে করবো, হিউম্যান ক্যাপিটাল যে জিনিসটা আছে আমার, জিরো আনএমপ্লয়মেন্ট দ্যাট মিনস হচ্ছে আমার থেকে এফিশিয়েন্ট হিউম্যান ক্যাপিটাল লাগবে। এই হিউম্যান ক্যাপিটালগুলো যখন স্টার্ট আপ বিজনেসের মধ্যে তাদেরকে যখন নিয়ে আসতে পারবো, অথবা এবারে বাজেটে খেয়াল করবেন আপনার এসএমই ফাইন্যান্সিংয়ের উপর জোর দেওয়া হয়েছে, অথবা এসএমই লোনের উপর জোর দেওয়া হয়েছে। সো এগুলোর মাধ্যমে জিরো আনএমপ্লয়মেন্ট অথবা জিরো পভার্টির দিক দিয়ে আমরা ধাবিত হতে পারি। তবে এটা চ্যালেঞ্জিং হচ্ছে এই কারণে, আবার দেখবেন বাজেটের মধ্যে আপনি যেটা সুন্দর ধরেছেন যে অনলাইন বিজনেসের উপর যে একটা ট্যাক্স আরোপ করেছে অথবা বাড়িয়েছে, অথবা দেখবেন যে দেশীয় উৎপাদনের যে ফ্রিজ, এসি অথবা এই ধরনের যেগুলোর উপর ট্যাক্স বাড়িয়েছে, মানে কর হার বাড়ানোর যে প্রস্তাব দেওয়া হয়েছে বা দুঃখিত প্রস্তাব দেওয়া হয়েছে, এটা হলো আপনার স্টার্ট আপ বিজনেসগুলো আসলে তারা ঠিক কীভাবে তারা এগোবে, এটা একটা সরকারের জন্য একটা চ্যালেঞ্জ। সো এই চ্যালেঞ্জ মোকাবেলায় অবশ্যই মাননীয় অর্থ উপদেষ্টা সহ যাদের চিন্তা ভাবনায় আছে এই বাজেট, ওনাদের অবশ্যই একটা ব্যাকআপ প্ল্যান আছে যে আমি এই ধরনের প্রবলেম হলে কি হবে, ইনশাল্লাহ হয়তো আমরা এটা দেখতে পারবো সামনে। চমৎকার বলছিলেন। এর মধ্যে যারা যারা বেকার হয়েছে, আমরাও আশেপাশে এমন অনেকজনকে দেখেছি যারা অনলাইন সেলিং প্ল্যাটফর্ম হিসেবে তারা বিজনেস শুরু করেছে। আমার মনে হয় এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত তাদেরও বড়সড় তাদের ব্যবসায়িক পরিকল্পনা একটা ইম্প্যাক্ট অবশ্যই রাখবে। সেক্ষেত্রে অবশ্যই আমরা আশা করব সরকার হয়তো বা কোনো ধরনের বিকল্প কোনো প্ল্যান তারা হয়তো বা রাখবে। আমি আমাদের শ্রদ্ধেয় আব্দুর রহিম ভাইয়ের কাছে আবার যাচ্ছি। সেটা হলো এই যে অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে যে স্যার যেটা বললেন, অলরেডি ট্যাক্স আরোপ করলো, আগে 5% ছিল, সেটা এখন 15% হয়েছে। তো সেক্ষেত্রে আসলে এনবিআর অন্য কোনো স্ট্র্যাটেজি নিতে পারতো কি না, এইভাবে করে সরাসরি স্টার্ট আপ বিজনেসগুলোর উপর কুঠারাঘাত না করে এনবিআর এর অন্য কোনো স্ট্রাকচারাল ফরমেশনে তারা যেতে পারতো কিনা? একই সাথে আপনি যেহেতু কনস্ট্রাকশন সাইটের আপনি আছেন আপনার ব্যক্তিগত জীবনে, সেক্ষেত্রে কনস্ট্রাকশনের মধ্যে আমরা দেখলাম 7.5% থেকে এখন 10%-এ ভ্যাট নিয়ে যাওয়া হয়েছে। এই জিনিসটাও আসলে কতটা ইম্প্যাক্ট ফেলবে বলে আপনি মনে করছেন? আমি ধন্যবাদ জানাই আমাদের উপস্থাপক মহোদয়, আমাদের স্যারকেও, যে একটা কথা স্যার বলছেন যে স্টার্ট আপ বেকারত্ব দূরীকরণের জন্য স্টার্ট আপ একটা ফান্ড আছে, সেখানে 1000 কোটি টাকা অব্যবহৃত কি পড়ে আছে। হয়তো সেটা আমি কিছুদিন আগে পত্রিকায় আপনারা দেখেছেন যে এটা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, 1000 কোটি টাকা আমি কালের কণ্ঠেই পড়েছি পড়ে আছে, কিন্তু দেশে বেকারত্ব বাড়ছে। আমি প্রথমে যেটা বলছিলাম যে বাজেট যারা তৈরি করে, এটা আমরাই তৈরি করে, মূলত যারা আছেন তারা হয়তো যিনি পাঠ করছেন উনি পাঠ করছেন, সরকারের দায়িত্ব হলো বাস্তবায়ন করা। অনলাইন প্ল্যাটফর্ম কারা করে, অনলাইনে বেচা কিনা কারা করছে? যারা শিক্ষিত যুবক, কোনো কাজ নাই, তরুণরাই অনলাইনে ব্যবসা বাণিজ্য করে। কিছুটা বাংলাদেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছিল মার্কেটিংয়ের ক্ষেত্রে। আমি তো নিজেও মার্কেটিং ব্যাকগ্রাউন্ড। সরকার অনলাইন অ্যাক্টিভিস্ট বা অনলাইন ব্যবসায়ীদেরকে ট্যাক্স দিয়ে তরুণ সমাজকে মূলত বেকারত্ব বাড়ছে, আরও বেকারত্ব বাড়ার একটা ফাঁদ তৈরি করছে। এভাবে আমরা দেখতেছি যে স্টার্ট আপ যেটা ফান্ড, সেটাকে তো ব্যবহার করতেই পারছে না। আপনারা দেখেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ একটা বোর্ড আছে, সেটা চেয়ারম্যান হলো প্রতিমন্ত্রীর পদমর্যাদা আশিক চৌধুরী বা আশিক বিন হারুন। উনি আমাদের প্রধান উপদেষ্টার সাথে দেশে বিদেশে ঘুরছে বিনিয়োগ আনার জন্য, অথচ আমাদের দেশে হাজার হাজার কোটি টাকা অলস পড়ে রয়েছে, তারা জানে না কোন জায়গায় তারা ইনভেস্টমেন্ট করবে। তো আমাদের দেশে বেকারত্ব যেটা বলা হচ্ছে যে এই ধরনের অনলাইন এগুলোকে আরও ট্যাক্স কমিয়ে এনে তরুণদের যারা এই কাজে তাদেরকে আরও উৎসাহ দেওয়ার কথা, সেখানে আরও নিরুৎসাহিত করে বেকারত্ব বাড়ালো। বরঞ্চ হবে কি, আমাদের বিজ্ঞ আলোচক সম্মানিত অধ্যাপক স্যার আছেন, আমরা ওনার মাধ্যমে হোক
আমি জনগণকে জানাতে চাই যে বাংলাদেশে এখনো বড় বড় কর্পোরেট হাউসগুলোতে, বড় বড় ইন্ডাস্ট্রিগুলোতে বিদেশিরা কাজ করে। সিইও, সিএফও, সিএমও, সিওও, এই সমস্ত পোস্টগুলো কিন্তু বিদেশিরা প্রতি বছর হাজার কোটি টাকা তারা বেতন বাবদ নিয়ে যায়। এর মধ্যে আরও তথ্য হলো যে কয়েক লক্ষ মানুষ বিদেশি বাংলাদেশে কাজ করে। বিদেশি তাদের অনেকেরই ওয়ার্ক পারমিট নাই। তো সরকার সেখানে নজর দিলে ওয়ার্ক পারমিট দিয়ে বাংলাদেশের যে বিদেশিরা কাজ করছে তাদের থেকে একটা বড় ধরনের রেভিনিউ পেত। এগুলো না করে এই যে তরুণদেরকে নিরুৎসাহিত করে বরঞ্চ এই সমস্ত কাজগুলো আমি মনে করি তরুণদেরকে আরো বেকারত্বের দিকে নিয়ে যাবে, দেশে আরো অস্থিরতা বাড়বে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমি আবারও স্যারের কাছে ফিরে যাব। স্যার, কিছুদিন আগেও কিন্তু চট্টগ্রাম বন্দর নিয়ে এক ধরনের বিতর্ক কিন্তু তৈরি হয়েছিল যে বিদেশি কোনো পক্ষকে চট্টগ্রাম বন্দর হস্তান্তর করা হচ্ছে। এর মধ্যে আমরা আবার দেখছি যে ইউনাইটেড স্টেটস তারা বলতেছে যে ট্রেড সোভারেন্টির জন্য তারা এক প্রকার যুদ্ধে নেমেছে, ট্রেড ওয়ার, যেটা বর্তমানে বহুল আলোচিত একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো ইউএস তার ট্রেড ওয়ারের অংশ হিসেবে বাংলাদেশের উপরও তারা তারিফ আরোপ করেছে, শুল্ক আরোপ করেছে। আবার পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া শুল্ক ব্যতীতই নন ট্যারিফ ব্যারিয়ার্স তারা কিছু আরোপ করেছে, যার কারণে আমাদের পণ্যগুলো আগে যেভাবে অ্যাক্সেস পেত খুব ইজিলি, এখন কিন্তু সেটা পাচ্ছে না। তো এই পরিবর্তিত অবস্থায় অর্থনীতির এই চরম দুর্দশাগ্রস্ত সিচুয়েশনে বর্তমান বাজেটকে কেন্দ্র করে চিটাগাং পোর্টকে নিয়ে কোনো ধরনের কম্পিটিটিভ কোনো ধরনের অপশন রাখবে কিনা, আসলে রাখা হচ্ছে কিনা, এবং এই নিয়ে আসলে কোনো ধরনের কাজ যদি করতে হয় সেটা কি ধরনের হবে বলে আপনি মনে করেন, একটু যদি জানাতেন। আসলে চট্টগ্রাম পোর্টের ইতিহাসটা কিন্তু 4 শতক থেকে, এটা পরদিন 9ম শতক অথবা 16 শতাব্দীতে বিভিন্ন সময়ে গিয়ে এই পোর্টটা এই অঞ্চলের জন্য একটা বিশাল একটা হাব, অর্থনৈতিক হাব। এটা আনডাউটেডলি একবার আমি যখন 2005 সালে বিএনসি থেকে ইয়াত অ্যাম্বাসেডার হিসেবে ইন্ডিয়া সফর করি, তখন গিয়ে ইন্ডিয়ান নেভির একজন অফিসার বলেন যে চট্টগ্রাম যখন শহর ছিল তখন কলকাতারও জন্ম হয়নি। সো এই চট্টগ্রাম শহর ছিল, এই শহর থাকার অন্যতম কারণ হচ্ছে আমার পোর্টটা। এখন আপনি যেটা বলছেন ট্রেড ওয়ার, এটা শুধু এখন না, ট্রেড ওয়ারটা এটা যুগ যুগ ধরে ছিল, শতাব্দী ধরে ছিল। যে কোনো একটা যুদ্ধের মূল চালিকা শক্তি কিন্তু বাণিজ্য, যেটা ইস্ট ইন্ডিয়ান কোম্পানির মাধ্যমে দেখেছেন, অথবা অটোমান সাম্রাজ্য সুলতান সুলেমানের সময়ে দেখা যায় যে ট্রেড ওয়ারের মাধ্যমে তারা কিভাবে একটা দেশ অন্য একটা দেশের সাথে সে কেউ রিলেশন করে অথবা লিয়াজ করে যুদ্ধ করে। তো এখানের মধ্যে বর্তমান পরিস্থিতি যেটা গভর্নমেন্ট অথবা আমরা যেটা করতে পারি অথবা করা উচিত, এটা হচ্ছে আপনার যেমন আমার চট্টগ্রাম পোর্টটা হচ্ছে বাংলাদেশের ইম্পোর্ট এক্সপোর্ট বাণিজ্যের 92% হচ্ছে সে কন্ট্রিবিউশন করে চট্টগ্রাম পোর্ট। এখন আপনার এই পোর্ট নিয়ে কথা বলে দুইটা প্রশ্ন চলে আসে, একটা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য, একটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক। এখন আন্তর্জাতিক সম্পর্কের বিষয়টা আলাদা। যদি আন্তর্জাতিক বাণিজ্যের কথা বলেন, যেটা বলেছেন অথবা এর আগেও যেটা শুনেছি আমরা, আন্তর্জাতিক বাণিজ্যের মোড অফ এন্ট্রির একটা জায়গা হচ্ছে ম্যানেজমেন্ট কন্ট্রাক্ট, যে পোর্টটাকে কাউকে দেওয়া যায় কিনা অথবা ম্যানেজমেন্টটা পরিচালনা করা যায় কিনা। এটার পক্ষে বিপক্ষে অনেক মত অভিমত আছে। তো এখন এদিক দিয়ে না গিয়ে আমরা যেটা করতে পারি, পোর্টের আমরা যে সমস্ত সমস্যাগুলো বর্তমানে আছে এগুলোকে সমাধান করে সিঙ্গেল অথবা আপনার সিঙ্গেল সার্ভিস, দ্যাট ইজ দ্য মানে ওয়ান স্টপ সার্ভিস যেটা আছে, আমরা এটা করতে পারি কিনা। এটা মানে প্রত্যেকটা জায়গার এটা সক্ষমতা বাড়ানো, বে টার্মিনাল আছে অথবা আপনার মাতার বাড়ি যেটা প্রজেক্ট হচ্ছে, সবগুলোতে মানে আপনার ডাইভার্সিফাই করে দিতে হবে। এবং হচ্ছে আপনার এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে গভর্নমেন্ট আমরা বারবার চিন্তা করতে হবে আমার যে সমস্ত জায়গাগুলোতে এক্সপোর্ট ইম্পোর্ট হচ্ছে এটা সক্ষমতা কীভাবে বাড়ানো যায়। যেমন দেখবেন আপনি পোর্ট অথরিটির যদি ফিনান্সিয়াল স্টেটমেন্টটা দেখেন, ওনাদের কিন্তু ইনকাম কিন্তু বাড়তি প্রতি বছর, মানে আমি যদি ভুল না করি দেখবেন বাড়তি। তাহলে অবশ্যই সক্ষমতার কোন একটা জায়গা আছে, আমাদের এখনো আছে। এদিক দিয়ে যদি ভালোভাবে দেখা যায় অথবা চিন্তা ভাবনা করা যায়, দেন হচ্ছে আমরা এটা সলিউশনের কোন একটা পথে যেতে পারি ইনশাআল্লাহ। ধন্যবাদ স্যার। আমি আমাদের শ্রদ্ধেয় আব্দুর রহিম ভাইয়ের কাছে আজকের আয়োজনের আপনার কাছে সর্বশেষ আমি প্রশ্ন রাখবো, সেটা হলো উত্তরবঙ্গে আমরা দেখতে পাই ভরা মৌসুমে প্রচুর পরিমাণে ইন্ডিয়া পানি ছেড়ে দেয়, পানি এসে আমাদের জমিগুলা একেবারে বন্যা প্রবলিত হয়ে যায়, এবং খরা মৌসুমে
সেখানে আবার পানি শূন্যতা দেখা যায়। তো এই ধরনের সমস্যাগুলোর কারণে উত্তরবঙ্গ আমাদের প্রত্যেকটি বছর দেখা যায় এগ্রিকালচার সাইডে তারা যথেষ্ট পরিমাণে লসের শিকার হয়। তো বর্তমান ইন্টারিম আসলে যে বাজেটটি ঘোষণা দিয়েছে, সে বাজেটের সাথে এই যে খাদ্য নিরাপত্তা এবং এগ্রিকালচার সাইডে যে আপনার এমপ্লয়মেন্ট সিকিউরিটি, এই সমস্ত বিষয় নিয়ে কিছু দেখতে পেয়েছেন কিনা, এবং যদি দেখা হয়ে থাকে সেখানের মধ্যে কি কি আরো বেশি আনা যেত কিংবা কি কি সংশোধন আপনি ইয়া করছেন জানাবেন। ধন্যবাদ। আসলে প্রশ্নটা একটা জিওপলিটিক্যাল ইস্যু বলা ছাড়া, আমাদের দেশের তিন দিকে আমাদের বিরাট একটা রাষ্ট্র ভারত। বিভিন্ন কারণে আমাদের নদীগুলোর উৎপত্তিস্থল ভারত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে, বিদায় বাংলাদেশটা আজকে নদীমাতৃক দেশ। তো তারা সবসময় তাদের স্বার্থটা তারা চায়, কিন্তু আমাদের দুর্বল রাষ্ট্র, ছোট রাষ্ট্র হওয়ায় আমাদের তাদের বিপরীতে যে বড় বড় বাঁধ যাওয়া, যেগুলো ব্যারেজ সৃষ্টি করা প্রয়োজন, আমরা স্বাধীনতার যে এত বছর পরও সে কাজটা করতে পারে নাই। যারা যে সরকারের কাজটা করতে গিয়েছে চরমভাবে তারা লাঞ্ছিত হয়েছে। যে তিস্তা ব্যারেজ বলেন, এগুলো পাল্টা বাঁধ দিতে হবে। আপনি দেখেন যে ভারতও কিন্তু চায়নার বিপক্ষে বাঁধ দিয়ে রাখছে উপরে উপরে উপরে, আমরা সেটা করতে পারছি না, বিদায় ভারত আমাদের উপর সবসময় এগুলো চাপিয়ে যাচ্ছে এবং চাপিয়ে যাবে। আমাদের উঠতে একটা শক্তি। ভারতের অনেকগুলো জায়গা আছে ল্যান্ডলক কান্ট্রি, ল্যান্ডলক, তাদের সাথে নদীর কোনো সংযোগ নেই। যে সমস্ত নদী ভারত হয়ে এসেছে সেটা তো আলাদা ব্যাপার। এমন কত জায়গা আছে যেগুলো আমাদের ছাড়া তাদের কোনো উপায় নেই, যেমন ত্রিপুরা, যেমন মিজোরাম। এভাবে ওই পাশের রাষ্ট্রগুলোর সাথে নদীর সাথে কোনো সম্পর্ক না থাকে, তাদের একটা বিরাট দুঃখ, সবসময় তারা চট্টগ্রাম বন্দরকে ব্যবহার করতে চায়। এগুলো না দেওয়ার কারণে রাজনৈতিক চাপ সৃষ্টি করার জন্য ভারত আমাদেরকে বড় ধরনের এই দুর্যোগের মধ্যে ফেলে দেয়। তো এটা আমাদের দেশ যেহেতু কৃষি প্রধান দেশ, কৃষি কাজ করেই আমরা এতদিন চলে আসছি। কৃষি অর্থনীতিটা আমাদের চাঙ্গা করতে হবে। এই সমস্ত কাজগুলো যখন হয়, বন্যা সৃষ্টি হয়, ফ্লাড সৃষ্টি হয়, সেখানে কৃষির জমিগুলো, কৃষি ফসলগুলো নষ্ট হয়ে যায়, মানুষজন নষ্ট হয়ে যায়, গবাদি পশু নষ্ট হয়ে যায়। আমরা কৃষি অর্থনীতিতে ভারতের কারণে বড় ধরনের একটা ধাক্কা খেয়ে থাকি, বা বড় ধরনের একটা আমরা ধাক্কায় পড়ে যাই। তো আমরা আশা করব আমাদের জনগণ, নদীমাতৃক রাষ্ট্র হলো, সমুদ্রের তীর, পাহাড়ের অঞ্চল, আমরা খুব সাহসী, খুব দ্রুত বাংলাদেশের মানুষ কিন্তু যে কোনো দুর্যোগকে কাটিয়ে উঠতে সক্ষম হয়। তো ভারতের এই আগ্রাসনকে মোকাবেলার জন্য বাংলাদেশ সরকার যদি কৃষিতে আরও বেশি ভর্তুকি দিচ্ছে বাজেটে, মগর এটা বাস্তবায়ন করার সময় আমলাতান্ত্রিক জটিলতার কারণে যারা এই ভর্তুকিগুলো পাওয়ার দরকার ছিল তারা সেটা পায় না। এক নম্বর ধরেন সারে সরকার কিন্তু ভর্তুকি দেয়, কিন্তু যেটা প্রান্তিক কৃষক 1 কেজি সার 40-50 টাকা কিনে চাষ করবে কেমনে? বিভিন্ন উপায়ে এগুলোর দাম বেড়ে যায়। এখন ধরেন আরেকটা বিষয় যে গবাদি পশু, আমরা ভারতের গবাদি পশু আনা বন্ধ করে দেওয়ায় আমরা এখন গবাদি পশু উৎপাদনে কিন্তু বাংলাদেশ এখন একদম স্বয়ংসম্পূর্ণ। তো এইটা করার জন্য বাংলাদেশ ব্যাংক 4% ইন্টারেস্টে যারা খামারি তাদেরকে লোন দিয়ে থাকে। এখন আমরা যারা তরুণ, যারা বেকার কথা বলছি, তাদের এই ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য যে ডকুমেন্টগুলো প্রয়োজন হয়, এগুলো জোগাড় করা তাদের জন্য বিরাট একটা কষ্ট হয়ে 4%টা ওই 10% চলে যায়। বড় বড় শিল্প গ্রুপগুলো কিন্তু এই লোনগুলো কি করছে, অ্যাভেল করে। তো সরকার যদি কৃষি ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ হতে হয়, জটিলতা বাদ দিয়ে সরাসরি যারা কৃষির সাথে সংযুক্ত, মনিটরিংয়ের মাধ্যমে তারা যেন সুযোগ সুবিধাগুলো এনশিওর করতে পারলেই আমাদের বাজারের যে ঘাটতি রয়েছে এগুলো আমরা পূরণ হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ শ্রদ্ধেয় জনাব আব্দুর রহিম সাহেবকে, অত্যন্ত গোছালো আলোচনা করেছেন। আমি স্যারের কাছে আজকের সর্বশেষ প্রশ্নে যাব। আমরা দেখতে পাই প্রাইমারি স্কুলের শিক্ষকরা, তাদেরকে আসলে যে বেতনটা দেওয়া হয়, সে বেতন দিয়ে আসলে 10 দিনও ভালো মতো আসলে চলার মতো ওই ক্যাপাবিলিটি থাকে না। সে জায়গায় এই বাজেটে প্রাইমারি এডুকেশনের ফান্ড কিন্তু কাট করা হয়েছে, পক্ষান্তরে টেকনিক্যাল এডুকেশন এবং মাদ্রাসা এডুকেশনের ফান্ড বাড়িয়ে দেওয়া হয়েছে। আসলে ব্যালেন্সটা সরকার কিভাবে করতে চায়? যদি আমাদের বেসটা যদি ঠিক না থাকে, যে প্রাইমারি এডুকেশন যেখান থেকে আমাদের বেসটা ক্রিয়েট হয়, ওইটা যদি ঠিক না থাকে, আসলে উচ্চশিক্ষায় আমরা কতটা আশা রাখতে পারছি, এই সম্পর্কে আপনি জানাবেন। ধন্যবাদ। খুব একটা সুন্দর এবং জটিল একটা প্রশ্ন, একটা
দেশের শিক্ষা ব্যবস্থার যেটা আমি যদি ফাউন্ডেশন বলি, এটা হচ্ছে প্রাইমারি শিক্ষা। এখন এই প্রাইমারি শিক্ষক অথবা শিক্ষার যে বেতন কাঠামোটা আছে, এটা মানে আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা কখনো যৌক্তিক না। এই যে এটা বলেছেন 10 দিন ধরে চলা যায় না। আপনি একটা ফাউন্ডেশনকে দুর্বল করে একটা দেশের শিক্ষা ব্যবস্থা মানে খুবই বিশ্বের 1 নম্বর দেশ অথবা 1 থেকে 10 মতো দেশগুলোর সাথে তুলনা করা যাবে, এটা অনেকটা মানে আকাশ কুসুম কল্পনা। তো আমার উচ্চশিক্ষার মধ্যে আমাদের যে সমস্ত ব্যারিয়ারগুলো আছে, এর অন্যতম ব্যারিয়ার হচ্ছে প্রাইমারি এডুকেশনের মধ্যে আমাদের বাজেটটা অপ্রতুল। আবার দেখেন বাজেটটা যখন করা হচ্ছে, আমি জানি না বাজেটটা, আমি তো খুব ছোট একটা মানুষ, বাজেট যখন করা হয় আপনি দেখবেন এডুকেশন সিস্টেমে শ্রীলঙ্কা অথবা নেপালে ইউনেস্কোর একটা বই আছে, এটা পাবলিকেশনে, তো হ্যাঁ ওইখানের মধ্যে দেখবেন তারা বাজেট যখন প্রণয়ন করে অথবা যখন একদম রুট লেভেল ভিলেজ লেভেল পর্যন্ত গিয়ে বাজেটের তারা খুঁটিনাটি জিনিসগুলো জেনে আসে। কিন্তু আমি জানি না আমার যে বাজেট করা হয় অথবা আমার ইউনিভার্সিটি লেভেল অথবা স্কুল লেভেলের কেউ এই বাজেটের তাদের কোনো কন্ট্রিবিউশন আছে কিনা, অথবা কারণ একটা স্কুলের কি পরিমাণ বাজেট লাগবে একজন শ্রদ্ধেয় সম্মানিত প্রধান শিক্ষক মহোদয় জানবেন, অথবা একটা ইউনিভার্সিটির কি পরিমাণ বাজেট প্রয়োজন হবে এটা সম্মানিত অথবা শ্রদ্ধেয় ভাইস চ্যান্সেলর স্যার জানবেন। তো এই সমস্ত জিনিসগুলো যদি না করে আপনাকে যদি বাজেটটা শিক্ষা ব্যবস্থা, কারণ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটা হচ্ছে অনেকটা বহুমুখী, মানে এটা খুব জটিল একটা শিক্ষা ব্যবস্থা। কারণ হচ্ছে আমাদের জেনারেল লাইন আছে, ইংরেজি শিক্ষা মাধ্যম আছে, আবার মাদ্রাসা এডুকেশন আছে, আবার হচ্ছে আপনার মসজিদ ভিত্তিক অথবা মন্দির ভিত্তিক শিক্ষা কার্যক্রম চালু আছে, ধর্মীয় প্রতিষ্ঠান ভিত্তিক। তাহলে আমি যখন বাজেটটা আমি করতে যাবো, প্রত্যেকটি স্টেক হোল্ডার যারা আছে তাদেরকে সাথে আমাকে নিয়ে আসতে হবে, তাদেরকে নিয়ে আলোচনা করতে হবে আমার কি পরিমাণ প্রয়োজন। কারণ হচ্ছে আমি আমার শিক্ষা ব্যবস্থাটা হচ্ছে পুরো অর্থনীতি, আপনি বাজেটটা হচ্ছে তো অর্থনীতি একটা স্ন্যাপশট, মানে আমি অর্থনীতি একটা রূপরেখা, আর এই শিক্ষা ব্যবস্থাটা হচ্ছে পুরা ইকোনমির মধ্যে হিউম্যান ক্যাপিটালের সাপ্লায়ার। তো এই যে শিক্ষা ব্যবস্থা যারা সাপ্লাই করছে, র মেটেরিয়ালস যারা সাপ্লাই করছি আমরা, তো এখন যদি আপনার প্রাইমারি শিক্ষাটাকে যদি অপ্রতুল বাজেটের মাধ্যমে যদি রাখা হয়, অথবা আপনি দেখবেন বিশ্ববিদ্যালয় লেভেল, আমি যখন দেশের বাইরে পিএইচডি করেছি, আমি যদি ছোট্ট একটা গল্প, আমি ক্লাসও প্রায় সময় বলি যে চাইনাতে যখন দেখি একজন শিক্ষক 15 থেকে 20,000 RMB বেতন পান ন্যূনতম, তো আমি তখন চিন্তা করলাম যে এই 15-20,000 দিয়ে তো 8-10,000 RMB দিয়ে তো একটা আইফোন পাওয়া যায়, আরো 8-10,000 থাকে ওনার হচ্ছে লিড করার জন্য লাইফ। আর আমার এখানে দেখবেন প্রফেসর স্যার যিনি আছেন, ওনার পুরো 1 মাসের বেতন দিয়ে একটা আইফোন কিনতে পারবেন না। তো স্ট্যান্ডার্ডটা যখন আপনি উন্নত বিশ্বের সাথে যখন আমি চিন্তা করতে যাব, তখন আমাকে চিন্তা ভাবনাটা, শিক্ষা ব্যবস্থাটাকে আমাকে ওইভাবে সাজাতে হবে। তো আশা করি আমাদের এই কথাগুলো মহামান্য সরকার শুনবেন এবং শিক্ষকদেরকে যথাযোগ্য সম্মান অথবা তাদেরকে সুব্যবস্থা করার জন্য, বিশেষ করে প্রাইমারি স্কুল শিক্ষকদের, হাই স্কুল প্রাইমারি তো ন্যূনতম লেভেল, মানে এটা ফাউন্ডেশন, এটা অনেকটা হচ্ছে বডি বিল্ডারদের মতো, মানে নিচে থেকে ভি শেপ। আসলে এটা হওয়ার কথা ছিল পিরামিড শেপে, মানে ফাউন্ডেশনটা হওয়ার কথা ছিল পিরামিড শেপ, মানে অনেকটা হৃষ্টপুষ্ট। আমরা নিট হায়ারার্কি তত্ত্বের নিচের লেভেলটা যেভাবে বড় থাকে, ইনশাআল্লাহ আমরা সব শেষের কথা হচ্ছে আমার দেশ ইনশাআল্লাহ এই সমস্ত সমস্যা একসময় কাটিয়ে উঠতে সক্ষম হবে। ধন্যবাদ আপনাকে। ইউনেস্কো বলে থাকে যে একটা 6% টোটাল জিডিপি 6% বাজেট দিতে হবে এবং মোট যে বাজেট, সে বাজেটের 20% এনশিওর করতে হবে। কিন্তু গত বছর দেখা গিয়েছে 11.75% ছিল। এই বছর পুরো তথ্য আসলে তখন হয়তো দেখা যাবে 11 কিংবা 12% অ্যারাউন্ড এই ধরনের একটা বিয়া থাকতে পারে। ধন্যবাদ। দেখবেন ইউনেস্কোর একটা থাকে 4 থেকে 6% জিডিপি, জি জিডিপি, আর বাজেটের হচ্ছে 20%। জিডিপি 2%, বাংলাদেশে দেখবেন যে নিয়ার অ্যাবাউট 2% এর মধ্যে রান করে, নিয়ার অ্যাবাউট 2% রান করে, মানে টোটাল ইনকামের মাত্র 2% আপনি হিউম্যান ক্যাপিটাল যেখানে সাপ্লাই হয় এখানে ইনভেস্ট করতেছে। তো ওইটা যদি আপনার যদি 4 to 6% না হয়, এখন যেমন আমার যে পরিমাণ বাজেটটা আসে ম্যাক্সিমাম চলে যায় রেভিনিউতে, বেতন ভাতা ইত্যাদিতে 80% চলে যায়, আর 20% হচ্ছে ডেভেলপমেন্ট প্রজেক্টে। তো আপনি যদি 2%কে যদি আপনি 4% করতে পারে জিডিপি, তাহলে দেখা যাবে ডেভেলপমেন্ট যে সমস্ত চিন্তা ভাবনা আছে, আমার ল্যাব হবে, আমার সবকিছু হবে, কারণ সরকার অনেক সুন্দর সুন্দর চিন্তা ভাবনা আছে, কিন্তু যাদেরকে দিয়ে বাস্তবায়ন করবেন শিক্ষকদেরকে, ওনাদেরকে যদি ট্রেন আপ করার জন্য যথেষ্ট প্রজেক্ট নেওয়া হয়, তাদেরকে রিসার্চ ফান্ডটা যদি অ্যাভেলেবেল দেওয়া হয়, তাহলে 2% 4% হলেই কিন্তু এটা দেশেরই উন্নয়ন। তো এটা টোটাল ইনকামের মাত্র 2% ইনভেস্টমেন্ট দিয়ে, আর
4% ইনভেস্টমেন্ট হওয়া দুইটা রেজাল্ট মধ্যে অনেক বেশ কম আসবে। আর দেখবেন আপনার ওই যেটা বলেছেন বাজেটের 10 to 12%, এটা সবসময় মানে বিগত কয়েক বছর হিসাব করে দেখবেন 10 to 12%, এটা যদি 20% যদি ক্রস করতে পারে দেখবেন ডেভেলপমেন্ট প্রজেক্ট বাজেটে যখন শিক্ষা খাতের যখন টোটাল ডেভেলপমেন্টের জায়গাটা যখন বড় হয়ে যাবে আলটিমেটলি রেজাল্টটা কিন্তু খুব পজিটিভ আসবে। এক্স্যাক্টলি, ধন্যবাদ স্যার। আমরা দীর্ঘক্ষণ পর্যন্ত, প্রিয় দর্শক আপনারা দেখতে পেয়েছেন, দীর্ঘক্ষণ পর্যন্ত আমাদের সম্মানিত দুই অতিথির মাধ্যমে আমরা জেনেছি বাজেটের পজিটিভ এবং নেগেটিভ সাইড। আমরা দেখতে পেয়েছি বাজেট একদিকে অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষী না হওয়াতে মানুষ প্রশংসাও করছে, আবার কিছু কিছু লুপহোলস আছে শিক্ষা খাত বলি, আপনার অনলাইন সেলিং প্ল্যাটফর্মস বলি, ট্যাক্স এবং ভ্যাট সেকশন বলি, এই ধরনের কিছু কিছু জায়গায় কিন্তু কিছু জায়গায় সরকার আমাদের যে প্রস্তাবিত বাজেট সেই বাজেটটি সমালোচিত হচ্ছে। আমরা আশা করব এই ধরনের লুপহোলগুলো নিয়ে আরও বেশি আলোচনা হবে, আলোচনা সমালোচনার মাধ্যমে একটি ইকুয়াল পয়েন্টে আসবে এবং আলটিমেট গোল হলো জনগণের ভালো করা, জনগণের উন্নয়ন করা, দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া। সেদিক দিয়ে বাংলাদেশ ধাবিত হবে, এগিয়ে যাবে, এই আশা ব্যক্ত করছি। আমাদের সম্মানিত দুই অতিথিবৃন্দকে আবারও আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা এসেছেন এবং সম্মানিত দর্শক শ্রোতা যারা আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত ছিলেন সকলকে কৃতজ্ঞতা জানিয়ে আমরা আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সত্যের সন্ধানে নির্ভীক, P News TV।